মামাকে বলেছে লখাই স্কুল ছুটি হওয়া মাত্র সোজা রাজপ্রাসাদে ছুটে আসবে। না জানি গর্ভধারিণী জননী তো আমাকে ছাড়া এক মুহূর্ত থাকে না। এক মুহূর্তের জন্য চোখের আড়াল হয়ে গেলে লখাই লখাই বলে পাগলনি হয়ে যায়। সারাটি চম্পকনগর যেন আমাকে খোঁজাখুঁজি করে। তাই তো একটি দিন গত হতে চলল, না জানি আমার বিহনে মা আমার চিন্তিত রয়েছে। তাই তো বিলম্ব না করে আমি যে বড্ড ক্ষুধার্ত, মাকে গিয়ে বলো মা আমাকে কিছু খেতে দাও। তাই তো বিলম্ব না করেই এই মুহূর্তে আমি ছুটে যাই আমাদের ওই রাজপ্রাসাদে। ওই তো চাঁদের কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দর পাঠশালা হইতে ফিরিয়াছি নিজ আলয়ে। তাই তো এই মুহূর্তে মনসা রূপ কারণে রেখে সাজবাবি এক সুন্দর রমণী। সেই সুন্দর রমণী সেজে যাব লক্ষিন্দরের সম্মুখে। তাকে বিয়ের কথা আমি স্মরণ করে দেব। কেননা লক্ষিন্দর যদি স্কুলে লেখাপড়া করে উচ্চশিক্ষায় শিক্ষা লাভ করে, হবে না তার বিয়ে, হতে পারবো না বিশ্বমাজারে বিশ্বপূজিতা। তাই এই মুহূর্তে সাজলাম আমি এক কাম সোনা, নাম হবে আমার সোনা। শ্রাবণ এলো মেঘ ঘনালো, সুন্দর সুন্দর ফুল ফুটিল। ও আষাঢ় যারা সবাই এলো, আষাঢ় যারা সবাই এলো। তুমি কবে আসবে গো, তুমি কবে আসবে? আমার বাড়িতে পালকি করে নিয়ে যাবে তোমার বাড়িতে। ও কবে হবে তোমার আমার মধুর মিলন, শ্রাবণ এলো শ্রাবণ এলো মেঘ ঘনালো, সুন্দর সুন্দর ফুল ফুটিল। ও আষাঢ় যারা সবাই এলো, আষাঢ় যারা সবাই এলো। তুমি কবে আসবে গো, তুমি কবে আসবে গো, তুমি কবে
বাড়ি ফিরে যাচ্ছি, তাই তো আমি এই মুহূর্তে তাকে বিয়ের কথা স্মরণ করে দিব। আমি যদি তাকে বিয়ের কথা স্মরণ না করে দিই, তাহলে আমি বিশ্বমাঝারে বিশ্বপূজিত হতে পারবো না। তাই তো মনসার রূপ ধরে রেখে আমি সুন্দর এক কামিনীর বেশে যাব, নাম হবে আমার সোনা। এই তো অনেক দূর পথ আমি অতিক্রম করেছি, আর কিছু দূর পথ গেলেই আমি আমাদের রাজপ্রাসাদে পৌঁছে যাব। তাই তো বিলম্ব নয়, এই মুহূর্তে আমি ছুটে যাই, এই মুহূর্তে আমি ছুটে যাই। কে কে আমায় এভাবে ধাক্কা মারলো? আমি তোমাকে ধাক্কা দিয়েছি? সত্যই? না না না, আমার মনে হচ্ছে তুমি আমাকে ধাক্কা মেরেছো। তুমি ধাক্কা মেরে বলছো আমি তোমাকে ধাক্কা দিয়েছি? ঠিক আছে গো, এই পথমাঝে যদি তোমার কাছে কোনো অন্যায় করে থাকি, আমাকে তুমি ক্ষমা করে দিও। আমার পথ থেকে সরে দাঁড়াও, আমাকে তুমি যেতে দাও। দাঁড়াও, বলছি যুবক, তোমাকে কিছু আমি বলতে পারি? এমন কি বলবে বলো? তুমি কোথায় গিয়েছিলে? আমি গিয়েছিলাম স্কুলে। তোমার নাম কি? আমার নাম হচ্ছে শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। তোমার বাড়ি কোথায়? চম্পকনগর। তোমার নিশ্চয়ই তোমার পিতার নাম চাঁদ সওদাগর। তুমি ঠিকই বলেছো, চম্পকনগরের যিনি শিরোমণি, সবাই চেনে তাকে, সে হচ্ছে চাঁদ সওদাগর, তিনি হচ্ছেন আমার পিতা। বলছি যুবক, তুমি কি বিয়ে করেছো? বিয়ে? হ্যাঁ। হ্যাঁ? আচ্ছা বলো তো, বিয়ে কি কোনো গাছের ফল, বিয়ে কি কোনো নদীর জল, বিয়ে কি কোনো খেলনার পুতুল, তাকে নিয়ে খেলাধুলো করা যায়? এত বড় ছেলে তাও বিয়ে কি জিনিস তা জানো না? জানো, ছোট থেকে রাজবাড়িতে বড় হয়েছি, পিতামাতা কোলে পিঠে করে মানুষ করেছে। বিয়ের কথা পিতামাতার মুখে আমি কোনোদিন শুনিনি, এই তোমার মুখে প্রথমবার শুনলাম। তুমি যদি বিয়ে করো, হ্যাঁ, তাহলে আমার মতন একজন সুন্দরী কন্যা লাভ করতে পারবে। তোমার মতো সুন্দরী? হ্যাঁ, আমি এতক্ষণে বুঝতে পেলাম। প্রথম আজ তোমার সঙ্গে দেখা হবার পর, কয়েকটি কথা বলবার পর হয়তো ভেবেছিলাম বাড়িতে ফিরে যাব, কিন্তু তোমার মাথাটা যে খারাপ রয়েছে আমি এতক্ষণে বুঝতে পেলাম। আমার পথ থেকে সরে দাঁড়াও, আমাকে তুমি যেতে দাও। আমার পথ থেকে সরে লক্ষ্মীন্দর দাঁড়াও। কোনো কামভাব নেই, তাই তো আমি এই মুহূর্তে কামিনীর কাছ থেকে কামভাব নিয়ে লক্ষ্মীন্দরকে নিক্ষেপ করলাম। না! হে কি, তবে কি আমি কিছু ভুল করছি? হ্যাঁ, আমি তো ভুল করছি। একটি অপরূপ সুন্দরী মেয়ে এসে আমার সঙ্গে কতগুলো কথা বলল, তার কথা না রেখে আমি না না না, তার মুখখানা যে আমার দুই নয়নে ভেসে উঠছে। যেই করে হোক না কেন ওই মেয়েটির সঙ্গে আমাকে কথা বলতে হবে। যাই যাই যাই, আমি তার সঙ্গে দুটো কথা, এই যে শুনছো, যা অভিমান করেছে, আর একটিবার গিয়ে দেখি। এই যে শোনো, তোমাকে বলছি, সত্যি অভিমান করারই দরকার। এতক্ষণ ধরে সে আমাকে কথা বলেছে, আমি তার কথা রাখিনি বলে বড্ড অভিমান করেছি। তাই তো আমাকে যেই করে হোক না কেন তার অভিমান আমাকে ভাঙাতেই হবে। এই যে শোনো, কিছু বলবে? সত্যি কিছু বলবার জন্য তো তোমাকে আমি ডেকেছি, কিন্তু জানো কি? কি সুন্দর যেন তোমার দুটি চোখ, তাই বুঝি? কি সুন্দর যেন তোমার মুখখানা। তোমার দুটি চোখ তো চোখ নয়, মনে হচ্ছে আকাশের তারাগুলো নেমে এসে ধরার বুকে। তাই আমার কথা রাখবে বলো? এমন কি কথা তোমার রাখতে পারি আমি? আমি তোমাকে প্রথমে জিজ্ঞেস করতে চাই, তোমার নাম কি গো? আমার নাম সোনা। সোনা? হ্যাঁ। সত্যি? সোনা, যেমনি তুমি দেখতে তেমনি তুমি অপরূপ। তাই আজকের দিনে আমার কথা যদি রাখো, সারাটি জীবনের জন্য আমি তোমাকে কাছে পেতে চাই। তাই এসো সোনা, একটিবার দূরে না থেকে তুমি আমার কাছে এসো। ও গো তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। সোনা, কাছে এসো, কাছে এসো। সোনা, একটিবারে কাছে এসো না, আমি যে তোমাকে কাছে পেতে চাই। এসো।
তোমারি পরশে সোনা তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে স্বপ্ন ভরানো মান অভিমানে সোনা তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে স্বপ্ন ভরানো মান অভিমানে তোমারই মমতায় সকল আশা যেন রাঙিয়ে দিলে সোনা একটিবার কাছে এসো একটিবার কাছে এসো তুমি যে আমার চির আশার আলো তুমি যে আমার চির আশার আলো ওগো তোমারই পরশে তুমি আমার জীবনের সুখের স্মৃতি হইও না কখনো তুমি দুঃখের স্মৃতি তুমি আমার জীবনের সুখের গীতি হইও না কখনো তুমি দুঃখের স্মৃতি তোমারই সাধনায় সকল আশা যেন রাঙিয়ে দিলে সোনা কাছে এসো আমি যে তোমাকে কাছে পেতে চাই এসো তুমি যে আমার চির আশার আলো তুমি যে আমার চির আশার আলো ওগো তোমারই পরশে জীবন আমার গো ধন্য হলো তুমি যে আমার চির আশার আলো তুমি যে আমার চির আশার আলো লা 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 হে 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 হে। সোনা একে শোনা অমনি করে এসে আমাকে প্রথম আজে পাগল করে দিয়ে তুমি আমাকে ধরা দিচ্ছ না আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছ কেন আমি যে তোমাকে কাছে পেতে চাই একটিবার কি এসো এটা হতে পারে না। কেন শোনা আমি যে তোমার রূপে পাগল হয়েছি একটি দিনের জন্য নয় দুটি দিনের জন্য নয় সারাটি জীবনের জন্য আমি তোমাকে কাছে পেতে চাই তুমি যদি সত্যই আমাকে পেতে চাও তবে তোমাকে কিছু কর্ম করতে হবে। কর্ম হ্যাঁ বলো সোনা বলো এমন কি করতে গেলে আমি তোমাকে কাছে পাবো এমন কি কর্ম আমাকে করতে হবে তাহলে তুমি এই মুহূর্তে ছুটে যাও তোমাদের গোসা মন্দিরে। গোসা মন্দিরে হ্যাঁ তারপর যে তোমাকে প্রথমে দেখতে আসবে তার সাথে 3 সপ্তাহ করে বিয়ের কথা বলবে। তবে আমি তোমাকে কাছে পাবো হ্যাঁ তবে যদি তাই হয় এই মুহূর্তে ছুটে যাব না আমি ওই আমাদের রাজপ্রাসাদে ছুটে যাব আমাদের গোসা মন্দিরে অভিমান করে গোসা মন্দিরে প্রবেশ করে থাকবো যে আমাকে নিয়ে যাওয়ার জন্য আসবে গোসা মন্দিরে তার সঙ্গে 3 সত্য অঙ্গীকার করবার পর আমি তোমার কথা খুলে বলবো ঠিক আছে আমাকে তুমি কথা দাও যতক্ষণ পর্যন্ত আমি গোসা মন্দির থেকে না আসবো ততক্ষণ পর্যন্ত তুমি এখান থেকে কোথাও যাবে না তুমি আমার পথবাণী চেয়ে থাকবে বেশ আমি তাই থাকবো। বেশ তবে যদি তাই হয় এই মুহূর্তে আমি প্রবেশ করলাম আমাদের গোসা মন্দিরে যাও তুই সামান্য মাত্র মানব হয়ে শিবনন্দিনী পদ্মাবতীর পায়ে পুষ্পাঞ্জলি না দিয়ে বড়ই ভুল করেছিস। তুই তোর মনে কুকুর রাগ অহংকার নাও তোর রাগ অহংকার আমি ধুলোর সাথে মিশিয়ে দিব
একবার খালি লক্ষ্মী ধরে বিয়ে হয়ে যাক, তাহলে আমি বিশ্বমাজের বিশ্বপূজিত হতে পারবো। কি আজ সকালে 10টার সময় লখাই আমার স্কুলে গিয়েছে, অবসান হয়ে গেল। লখাই যেন এখনো আমার সে ঘরে ফিরে আসলো না। আচ্ছা লখাই যদি আমার ঘরে ফিরে না আসে, আমি যে লখাইকে ছাড়া একে ভোট আমার এই চম্পলার আছে পাশাতে আমি থাকতে পারি না। গিরু রুমে একটু খাবার জল দিয়ে যাবেন। সে লখাই আমার সব সময় আসি, আমায় মা মা বলে ডাকে। ওগো মা, আমায় খেতে দাও না, আমি নিজে হাতে না খাওয়ালে লক্ষাই কখনো খাই না। আচ্ছা অবসান হয়ে গেল, লক্ষাই যে আমার এখনো ঘরে ফিরে আসছে না কেন? লক্ষাই একটি বাড়ির সাথে এসে মা মা বলে না, তোকে ছাড়া যে আমি নড়ে ওগো ওগো আমার চম্পার মায়েরা একটি বাড়ির শুধু বলো না, আমার লক্ষাই কি তোমরা কেউ দেখেছো বলো? কেউ বলবে না আমার লক্ষাইয়ের কথা, আমায় আর কেউ বলবে না। ও কোথায় গেলি রে ইয়োরে বাপ লখা, একবারে মা বলে কোলে আয় রে। কোথায় গেলি রে ওরে বাপ লখা, মা বলে কোলে আয় রে। আমার এই লক্ষাইয়ের কথাই শুধু একটিবার আমায় বলে দাও না। লক্ষাই রে আরে ময়ূরে দারুণ বিধি, লখাই কি আছে কপাল রে ওরে বাপ লখাই, মা বলে কোলে আই রে। লখাই রে ওই না তুঝে আমার নয়ন মনি, এলাকায় অঞ্চলের বিধি রে
ওরে বাংলা খাই মা বলে কোলে আয় রে খাই রে আরে বাটি ভরা দুধের লঙ্কা লঙ্কাই পরে রইল ঘরে রে ওরে বাপলা মা বলে কোলে আয় রে এ বাটি ভরা দুধকে কোলে লাগাই লাগাই রে ওরে একে একে ছয় পুত্র লখাই ভাসাইলাম করে রে ওরে বাংলা মা বলে কোলে আই রে এই লোক একে এক করে ছয় ছয় পুত্রকে ভাসে আমি তোকে কাছে পেয়ে হারিয়ে ফেললাম একে অন্তপুরে কে যেন কান্না করছে, এমন কি হয়েছে রাজপ্রাসাদে? যেন লখাই লখাই বলে আর্তনাদ করে কাঁদে। না না, আমি একটিবার রাজপ্রাসাদে প্রবেশ করে দেখি এমন কি হয়েছে কার, যার জন্য সে লখাই লখাই বলে কাঁদছে। যাই, রাজপ্রাসাদে যাই। একে বৌমা, বৌমা, একি মা, আজ তুমি অমনি করে এই রাজপ্রাসাদে লখাই লখাই বলে কাঁদছো, কি হয়েছে মা? কাকু, আমি কাঁদবো না কেন? আমি কেন কাঁদবো না? আমার চম্পল রাজমার সাথে বলো। বৌমা, এমন কি অভাব হয়েছে তোমার যার জন্য তুমি কাঁদছো মা? মন্ত্রী কাকু, আজকের দিনে যে আমার সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে? এমন কি সর্বনাশ হয়েছে বৌমা? আমি যেন তোমার কোনো কথাই বুঝতে পারছি না। ঠিক কাকু, সে লক্ষাই কি আমার সকালে 10টার সময় স্কুলে দিয়ে এসেছিলে? সে দেখুন না, আজই অবসান হয়ে যাচ্ছে। এখনো যে আমার লক্ষাই আমার ঘরে ফিরল না। বৌমা, লক্ষিন্দর ফিরে আসেনি? না, আর লক্ষিন্দর ফিরে আসেনি বলেই তুমি বুঝি এমনি ভাবে ঝরনায় ঢুকলে ঢুকলে কাঁদছ? মন্ত্রী কাকু, বৌমা, আমি যে সন্তান হারে মা, আমি যে এক এক করে 6টি সন্তান হারিয়ে ফেলছি, আমার যে প্রাণে বড় ভয় আছে। জানি বৌমা, আমি জানি সন্তান হারানোর বিয়োগে ব্যথায় তোমার জন্য পাঁজরে ভেঙে গেছে, কিন্তু তোমার এও জানা নেই মা যে মায়ের চোখের জলে সন্তানের অকল্যাণ হয়। তুমি যদি এমনি ভাবে রাজপ্রাসাদের নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদো, না জানি আমার দাদু ভাইয়ের কোনো অমঙ্গল নেমে আসবে।
বৌমা, আপনি তো সবই জানেন আমার এই লখাইকে ছাড়া আমি একই মুহূর্ত না দেখলে থাকতে পারি না। আরে সেই লখাই যদি আমার চোখের আড়ালে হয়ে যায়, আমি লখাইকে ছাড়া যে প্রাণে বাঁচব না। বৌমা, লক্ষিন্দর আমাদের ছেলে মানুষ, পাঠশালায় গেছে, না জানি কোনো বন্ধু বান্ধবদের সঙ্গে খেলায় মেতে আছে বলে তার গৃহে ফিরতে হয়তো বিলম্ব হচ্ছে। মন্ত্রী কাকু, লক্ষ্মীদার আমার তারই বন্ধু বান্ধবের সঙ্গে খেলাধুলো করে না। তাহলে এই চম্পলা রাজপ্রাসাদে আমি সবারই দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছিলাম, সবাইকে গিয়ে বললাম, গো আমার লক্ষাই কি তোমরা কেউ দেখেছো বলো না। কিন্তু তারা কি বলছে বৌমা? আর আমার লক্ষাইয়ের কথা যে কেউ বলতে পারে না, আমার লক্ষাই কোথায়। বৌমা, এ কি বলছো তুমি? লখাইয়ের বন্ধু বান্ধবরা কেউ বলতে পারছে না লখাইয়ের সন্তানের কথা? না, না, আমারও তো ঠিক মনে হচ্ছে না। কিন্তু লখাই, ও এতক্ষণে আমি নিশ্চিন্ত হলাম বৌমা, এতক্ষণে আমি স্পষ্ট বুঝতে পারছি লখাই কেন আজ আমাদের গৃহমাঝে ফিরে আসেনি। বৌমা, এমন কিসের অভাব আমার লক্ষাই শিগির মাঝে ফিরে আসেনি কি জানো বৌমা, আমি যখন লখাইকে 10টার সময় পাঠশালায় রেখে আসি, আমি লখাইকে বলেও এসেছিলাম যে দাদু ভাই, তোমার পাঠশালার ছুটি হয়ে গেলে আমি তোমায় নিতে আসবো। জানো বৌমা, আজ আমি প্রজাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছিলাম, তো হ্যাঁ, আমি লখাইকে আনতে যেতে পারিনি, তাই তো লখাই বুঝি আমার উপর অভিমান করে সে গৃহমাঝে ফিরে আসেনি বৌমা। ঠিক আছে, আপনি আপনি তো সবই জানেন আমার লক্ষ্মীদার হচ্ছে অভিমানী পুত্র। আপনি জান না, একটিবার আপনি গিয়ে আমার লক্ষ্মীদার কোথায় আছে, আমার লক্ষ্মীদারকে একটিবার শুধু আমার কাছে যাব, আমি যাব বৌমা। এই মুহূর্তে আমি লক্ষিন্দরের সন্ধানে বেরিয়ে পড়ব। সারাটা চম্পকনগর আমি তন্ন বিতন্ন করে খুঁজব, যেখানে যে অবস্থায় পাই না কেন লক্ষিন্দরকে আমি নিয়ে আসবো। জানো বৌমা, বল, আমি তোমার 6টি সন্তানকে কোলে পিঠে করে মানুষ করেছিলাম। ঠিক আছে, অবশেষে তোমার দুর্লভ লক্ষিন্দরকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। লক্ষিন্দর যে আমার প্রাণের স্পন্দন, লক্ষিন্দরকে যে আমি প্রাণের চেয়েও বড় ভালোবাসি বৌমা। আমি তোমার পবিত্র রাজপ্রাসাদে দাঁড়িয়ে কথা দিলাম, লক্ষিন্দরকে যদি খুঁজে পাই তো আমি তোমার সম্মুখে এসে দাঁড়াবো। আর যদি চম্পলার বুকে লক্ষিন্দরকে খুঁজে না পাই, তাহলে কি করবেন, কি করবেন আপনি বলুন। তাহলে কোনোদিন এই পাপাচারা মুখটা নিয়ে তোমার সম্মুখে এসে দাঁড়াবো না বৌমা, কোনোদিন দাঁড়াবো না, কোনোদিন দাঁড়াবো না। ওই তো মন্ত্রী কাকু যেন ছুটি গেল আমার সে লক্ষ্মীদারকে খুঁজতে। আমি এই মুহূর্তে গিয়ে আমার ঠাকুর মন্দিরে গিয়ে আমি শুধু লক্ষ্মীদারের জন্য আমি কামনা করবো, আমার এই লক্ষ্যে কি যেন ভালোভাবে। একে অনেকক্ষণ হলো আমি গোসাগরে প্রবেশ করে আছি, তবে কি চম্পকনগরে আমাকে খোঁজাখুঁজি না করে গর্ভধারিণী জননী নিশ্চিন্তায় রয়েছে? না না না, আমি গোসাঘরে প্রবেশ করেছি, ঠিকই করেছি। গোসাঘর থেকে যদি এমনিভাবে বের হয়ে যাই, ওই সুন্দরীকে আমি কাছে পাবো না। তাই কিছুক্ষণ অপেক্ষা করি না কেন, আমাকে নিয়ে যাওয়ার জন্য গোসাঘরে কেউ আসে কি না। দাদু ভাই, লক্ষা নেই। আমি যেন সারাটা চম্পকনগর তন্ন বিতন্ন করে খুঁজে এলাম, কোথাও যেন আমি লক্ষিন্দরের সন্ধানে পেলাম না। তাহলে কি লক্ষিন্দর আমাদের চম্পলা নগরে নেই? কোথায় গেছে? না না, কিন্তু আমি কি করি? আমি তো রানীমাকে কথা দিয়ে এসেছি, লক্ষিন্দরকে খুঁজে পেলে আমি রাজপ্রাসাদে ফিরে যাব।
আর লক্ষিন্দরকে যদি খুঁজে না পাই, আমি রাজপ্রাসাদে ফিরে যাব না। আর আমি যদি না যাই, না জানি মহারানী সোনাকে কাঁদতে কাঁদতে প্রাণীকে বিসর্জন দেবে। আর সে যদি প্রাণে মারা যায়, সেই পাপের ভাগী হব আমি। কিন্তু কি করি? না না, আজ আমি লক্ষিন্দরকে নাই বা পেলাম, আগামীকাল সূর্যোদয় হওয়ার সাথে সাথে আমি লক্ষিন্দরের সন্ধানে বেরিয়ে পড়ব। যেখানে যে অবস্থায় পাই না কেন, লক্ষিন্দরকে আমি নিয়ে আসবোই আসবো। যাই যাই, রাজপ্রাসাদে গিয়ে রানীমাকে বুঝিয়ে রাখি। যাই। কিন্তু একই আজ আমি দেখছি গোসাঘরের দরজা বন্ধ। তাহলে কি আমাদের লক্ষিন্দর প্রবেশ করে আছে? কিন্তু লক্ষিন্দর প্রবেশ করবে কেন? লক্ষিন্দর তো আমাদের ছেলে মানুষ, সে তো অভিমান সম্বন্ধে কিছু বোঝে না। তাহলে কে প্রবেশ করে আছে? আমি একটিবার ডেকে দেখবো, দেখি এই গোসাগরে কে প্রবেশ করে আছে। বলি কে কে এই গোসাগরে? বেরিয়ে এসো, নইলে তোমায় ওই অন্ধকারে কারাগারে নিক্ষেপ করবো। এই তো মনে হচ্ছে মন্ত্রী দাদুর কণ্ঠস্বর। তবে কি দাদু আমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছে? না না না, আমাকে এই মুহূর্তে সাড়া দিতে হবে। কে? দাদু নাকি? লক্ষিন্দর। হরে দাদু ভাই, আজ তুমি একই করেছো দাদু ভাই, একই করেছো তুমি। তুমি শেষ পর্যন্ত এই নোংরা গোসাগরে প্রবেশ করেছো ভাই। আর তোমার বিহনে তোমার মা জননী কেঁদে কেঁদে পাগলিনী প্রায়। বেরিয়ে এসো দাদু, বেরিয়ে এসো, বেরিয়ে এসো তুমি। দাঁড়াও দাদু, আমি বের হতে পারি, তার আগে তোমাকে আমায় কথা দিতে হবে। কথা দিতে হবে? আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে। দাদু ভাই, আজ আমি তোমার গোসাঘরের সামনে দাঁড়িয়ে কথা দিলাম, তুমি যা আমার কাছে চাইবে আমি তোমায় তাই দেব। তবে যদি তাই হয়, এই মুহূর্তে আমি দরজাখানা খুলে দিচ্ছি। দাদু ভাই, লখাই, কি তোমার অবস্থা? সারাদিন না খেয়ে তোমার মুখ যেন শুকিয়ে ছোট হয়ে গেছে। ওই অন্ধকারে গোসাগরে প্রবেশ করে আছো বলে মশাই তোমার সর্বঙ্গ ক্ষত বিক্ষত করে দিয়েছে, সর্বঙ্গ যেন রক্তের ধারা বয়ে যাচ্ছে। চলো দাদু ভাই চলো, তোমার মা জননী তোমার জন্য বাটি ভরা দুগ্ধ নিয়ে তোমার পথমানে চেয়ে আছে। চলো দাদু ভাই। দাঁড়াও দাদু, তুমি না আমাকে কথা দিয়েছো তোমার কাছে আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে। আমি তোমার কাছে কি চাই জানো দাদু? কি চাও? শোনো শোনো ও গো দাদু, ও গো দাদু, বলি যে তোমারে স্কুলেতে আর যাব না গো দাদু, জানাবে পিতারে। কি বললে তুমি? আমি স্কুলেতে আর যাব না গো দাদু, জানাবে পিতারে। আমি স্কুলে আর যাব না। শোনো শোনো প্রাণের দাদু, ও গো দাদু, বলি যে তোমার বলো বলো। স্কুলেতে আর যাব না গো দাদু, জানাবে পিতারে। আমি স্কুলেতে আর যাব না গো দাদু, জানাবে পিতারে। ও দাদু, ওই স্কুল আমি আর যাব না। তাই বুঝি? কিন্তু লখাই, বলো দাদু। এ হচ্ছে তোমার লেখাপড়া করার বয়স, তুমি এই বয়সে স্কুলে যেতে চাইছো না, কিন্তু কেন দাদু ভাই? ওই না স্কুলের লেখাপড়া, ও গো দাদু, ভালো যে লাগে না। ও লেখাপড়ায় ও গো দাদু আমার মন যে বসে না। ওই লেখাপড়ায় ও গো
মন যে বসে না। আমি বুঝেছি কি বুঝতে পেরেছো? তোমার লেখাপড়াই কেন মন বসছে না। কেন? হ্যাঁ, আমি যদি তোমার মনের কথা বুঝতেই না পারি হ্যাঁ। তাহলে আমি তোমার কেমন দাদু? হ্যাঁ সত্যি তো? হ্যাঁ আমি তোমার কাছে কি চাই তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ। বলো না দাদু, বলো না। দাদু ভাই, তুমি হচ্ছ রাজপুত্র, তো তাই আমার মন বলছে তুমি বুঝি তোমার পিতার সঙ্গে বাণিজ্যে যাবে। আমি বাণিজ্যে যাবো না। বাণিজ্যে যাবে না? না, ও, তাহলে বুঝি কোনো বড় ব্যবসা করবে? আমি কোনো ব্যবসাও করব না। লক্ষেন্দর, হ্যাঁ, তুমি এই বয়সে লেখাপড়া করবে না, বাণিজ্যে যাবে না, তাহলে তুমি কি করবে? লেখাপড়া ছেড়ে দাদু, দাদু বিয়ে লখাই! আমি বিয়ে করব। আমি বিয়ে করব। চুপ করো। বিয়ে করব। বিয়ে করবো? আমি বিয়ে করব দাদু। যার মুখ থেকে দুধের গন্ধ জানি সেই লক্ষেন্দর বিয়ের জন্য বিচলিত হয়ে গেছে। কিন্তু এ কি আমি ভুল করছি? লক্ষেন্দর আমাদের ছেলে মানুষ, ও বিয়ে সম্বন্ধে বুঝি কিচ্ছু জানে না। আমি তাকে জিজ্ঞেস, আমি বিয়ে করব দাদু। ও বিয়ে করবে? হ্যাঁ। আচ্ছা বলো তো, বিয়ে করতে গেলে কি করতে হয়? আমি জানি নাকি? তুমি জানো না? না। আচ্ছা, বিয়ে দেখতে কেমন হয়? আমি কোনোদিন দেখেছি নাকি? হ্যাঁ, কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। আচ্ছা, বিয়ে খাওয়া যায়? হয়তো ভালো জিনিস খাওয়া হয়তো যেতে পারে। বিয়ে খাওয়া যায় বলছি, জানে না। কিন্তু দাদু ভাই, বলো। বিয়ে ছেলে খেলা নয় রে। তবে হ্যাঁ, বিয়ে করতে গেলে উপযুক্ত বয়স হতে হবে। তার মানে? তুমি এখন ছোট্ট, তোমার এখন লেখাপড়া করার বয়স। তার মানে তুমি আমার বিয়ে দেবে না? না। যদি বিয়ে না দাও আমি কি করবো জানো? কি করবে তুমি? ওই না, বিয়ে যদি না দাও দাদু গো, দাদু প্রাণে মারা যাবো। মরে যাবে? বিয়ে যদি না দাও দাদু গো, আমি প্রাণে মারা যাবো। যাও, যাও। ও দাদু। বিয়ে করবো? হবে না কখনো। আজ হস্তে ধরি পায়ে পড়ি, ও গো দাদু বললি যে তোমার বিয়ের কথা, ও গো দাদু তুমি জানাবে পিতারে। কখনোই না। আমার বিয়ের কথা, ও গো দাদু তুমি জানাবে পিতারে। পা ছেড়ে দাও। কখনই বিয়ে হবে না তোমার। আমার বিয়ে দেবে না দাদু? না। তবে যদি তাই হয়, আমার বিয়ে যখন দেবে না, আমি ছুটে যাব না রাজপ্রাসাদে। তাহলে আমি কি করব জানো? কি করবে তুমি? এই তো একটি সরমুখে দেখা যায় একটি পুকুর, সেই পুকুরে গিয়ে আমার প্রাণ আমি বিসর্জন দেব। না দাদু ভাই, কথায় কথায় তুমি বলছো তোমার প্রাণকে বিসর্জন দেবে, কিন্তু দাদু ভাই, তুমি হচ্ছ চম্পলনগরের চন্দ্রপতি সদাগরের একমাত্র শ্রেষ্ঠ প্রদীপ, আর সেই প্রদীপ যদি নিভে যায়, এই চম্পকনগর যেন অন্ধকারে পরিণত হবে। কিন্তু আমি কি করি? কিন্তু দাদু, তুমি যে আমাকে কথা দিয়েছো, তোমার কাছ থেকে আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে। ও, দেখেছো লোকাই, আমি যেন তোমার কথা ভুলেই গেছি। তবে যদি তাই হয় এই মুহূর্তে ছুটে যাও, পিতাকে বলে 1 সপ্তাহের মধ্যে আমার বিয়ের ব্যবস্থা করো, আর আমি ততক্ষণই যাই মায়ের সঙ্গে দেখা করে আসি। যাও 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 লোকাই, যাও। লক্ষিন্দর যেন চলে গেল, কিন্তু একে আমি ভুল করেছি। লক্ষিন্দরকে আমি কথা দিয়েছি, কিন্তু লক্ষিন্দর যদি প্রাণে মারা যায়, আমি তো সেই পাপের ভাগী হয়ে যাব। কিন্তু আমি লক্ষিন্দরের বিয়ের কথা সদাগরের কাছে কি করে বলি? কেননা আমি তো একজন বেতনভুক্ত কর্মচারী। না জেনে গিয়ে কথা বলতে গিয়ে কতটা লালছনা গঞ্জনা সহ্য করতে হবে আমায়। কিন্তু না, আমি যাই এই মুহূর্তে সদাগরের কাছে যাই। সদাগর মশাই!
বড় হতে চলেছে, আর তাকে নিয়ে আমার বড় গর্ব, তাকে নিয়ে আমার বড় স্বপ্ন। আর স্বপ্নকে সত্যি করবার জন্য লক্ষিন্দরকে ভর্তি করেছি চম্পলার বাল্য পাঠশালায়। আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমারও বর্তমানে একদিন লক্ষিন্দরকে করবো আমি আমার চম্পকনগরের উত্তরাধিকারী। হলো না চাঁদ, তোমার সব আশা যেন নিরাশা হয়ে গেল। মন্ত্রী মহাশয়, হ্যাঁ চাঁদ, আপনি কি বলছেন? আমি যে কথা বলবার জন্য ছুটে এলাম পবিত্র রাজপ্রাসাদে, সে কথা বলতেও যেন আমার বড় সংকোচ হয়। বলছেন আপনি? বলতে চাইতে যেন আমার জিহ্বাখানা নষ্ট হয়ে যায়। মন্ত্রী মহাশয়, হ্যাঁ চাঁদ, আমি জানি না যে আপনি কি বলতে এসেছেন, যে বলা কথা বলতে পারছেন না, বলার পূর্বে আপনার জিহ্বা আড়ষ্ট হয়ে যাচ্ছে। চাঁদ, তুমি যদি একটিবার আমায় অভয় প্রদান করো, তাহলে সবকিছু কথা আমি নির্ভয়ে বলতে পারি। মন্ত্রী মহাশয়, বেশ, আমি আপনাকে অভয় প্রদান করলাম। আপনি বলুন, কি এমন বলতে এসেছেন আমাকে? আমাদের লক্ষিন্দর আজ পাঠশালা থেকে ফিরে না আসে, লক্ষিন্দর প্রবেশ করে আছে আমাদের নোংরা গোসা ঘরে। আমাদের লক্ষিন্দর নোংরা গোসা ঘরে প্রবেশ করেছে? হ্যাঁ, চাঁদ। কিন্তু কেন? চাঁদ, লক্ষিন্দরে এমন কিসের অভাব? কেন প্রবেশ করবে সেই নোংরা গোসা ঘরে? অভাবের কথা শুনবে চাঁদ, অভাবের কথা যদি একটিবার কর্ণে শ্রবণ করো, শ্রবণ করার সাথে সাথে যেন পদস্থল থেকে মাটি সরে যাবে, সারা আকাশটা যেন মস্তিষ্কে ভেঙে পড়বে। মন্ত্রী মহাশয়, হ্যাঁ চাঁদ, আপনি বলছেনটা কি? কেন প্রবেশ করেছে বলুন? লক্ষিন্দরকে যখন আমি গোসা ঘরে আনতে যাই, আমার সঙ্গে এক একে সত্য অঙ্গীকারে বলে, ওগো দাদু ভাই, ছলে বলে কায়দা কৌশলে 1 সপ্তাহের মাঝে আমি বিয়ে করতে চাই। আমার লক্ষিন্দর হ্যাঁ, বিয়ে? তুমি হাসছো চাঁদ? চাঁদ, লক্ষিন্দর আমার বিয়ে করতে চায়? হ্যাঁ চাঁদ, যার মুখ থেকে এখনো দুধের গন্ধ যায়নি, সে নাকি বিয়ে করতে চায়? কিন্তু চাঁদ, এরপরেও যদি আমি হলফ করে বলি, ওই তাদের নাবালক দুধের লক্ষিন্দর যেন বিয়ের জন্য বিচলিত হয়ে গেছে। আপনি চুপ করো। এখন বুঝতে আমার অসুবিধা নয়, আমি বুঝতে পারছি আপনার চক্রান্তে আমি আমার এক এক করে 6টি সন্তানের বিবাহ দিয়েছিলাম। আজ ভাগ্যের কি পরিহাস, 6 সন্তান যেন কেউ আমার পাশে নেই। শুধুমাত্র লক্ষিন্দরকে নিয়ে সমস্ত জ্বালা বেদনা আমি ভুলে যেতে চাই। আর আপনি ভাবছেন আমার লক্ষিন্দরের বিবাহ দিয়ে আমার বক্ষ মাস থেকে আমার লক্ষিন্দরকে আপনি কেড়ে নিতে চাইছেন? চাঁদ, আপনি মিথ্যেবাদী, না চাঁদ, আপনি বিশ্বাসঘাতক, চাঁদ! আপনি প্রতারক। কি বলছো? আর মিথ্যেবাদী বিশ্বাসঘাতকের প্রতারকের আমার প্রাসাদে কোনো স্থান নেই বলে চাঁদ, এই মুহূর্তে আপনি আমার প্রাসাদ পরিত্যাগ করুন, নইলে আমি আপনার গোলা ফাঁকা। কি করলাম আমি? ও ভগবান, কোথায় বজ্র নেমে এসে মস্তিষ্কে আমার। বাহ বাহ চাঁদ, বাহ, শেষ পর্যন্ত তুমি আমায় গলা ধাক্কা দিতেও দ্বিধা করলে না চাঁদ। আজ আমি সত্যি কথা বলতে এসে তোমার কাছে একজন মিথ্যাবাদী হয়ে গেলাম, আমি একজন প্রতারক হয়ে গেলাম চাঁদ। তুমি ঠিকই বলেছো চাঁদ, ঠক মিথ্যাবাদীর আশ্রয় তো পবিত্র রাজপ্রাসাদে নয়। আমি এই রাজপ্রাসাদে পরিত্যাগ করে চিরতরে বিদায় নিয়ে চলেই যাব চাঁদ। আজ হতে আমি অবসর পেয়ে গেলাম, আজ হতে আমি মুক্ত পেয়ে গেলাম, আজ হতে আমি মুক্তি পেয়ে গেলাম চাঁদ। রইল
রইল তোমার হাজার হাজার প্রজাবিন্দু, রইল আমার স্নেহ মমতায় গড়া সেই রাজ সিংহাসন। সকল কিছু রেখে আমি চিরতরে বিদায় দিলাম। দাঁড়ান দাঁড়ান মন্ত্রী মহাশয়। চাঁদ, আজ বুঝি আমার আরো আরো কিছু পাওনা বাকি রয়ে গেছে। আমি জানি যা কেন তুমি আমায় পিছু ডেকেছ, আমি এতক্ষণে বুঝেছি। জানো বাবা, মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তাদের স্মৃতিশক্তি যেন লোপ পায় বাবা। আমি তো ভুলেই গেছিলাম যেই রাজপ্রাসাদ পরিত্যাগ করার পূর্বে তোমার দেওয়া রাজপ্রাসাদটুকু আমায় খুলে যেতে হবে। আমার বড় ভুল হয়ে গেছে বাবা। নাও, তুমি আমার রাজপ্রাসাদটুকু খুলে না। না না মন্ত্রী মহাশয়, তা নয়। একটা কথা বলুন তো, চাঁদ, আপনি আমার পিতার আমল থেকে মন্ত্রিত্ব করে এসেছে, আপনি বয়োজ্যেষ্ঠ। কোন অবুধ সন্তান যদি বাবা মার বুকে পিঠে লাথি মারে, তাই বলে কি বাবা মা কখনো সন্তানকে ছুঁড়ে ফেলে দিতে পারে? মন্ত্রী মহাশয়, পারে না চাঁদ। এই মনে করুন না আমি আপনার সন্তান সব করেছি মহা ভুল। আপনি কি পারবেন না আমায় ক্ষমা করতে? চাঁদ, আমি তো তোমায় পূর্বেই ক্ষমা করেছি চাঁদ, আমি তোমায় পূর্বেই ক্ষমা করেছি। তোমার স্থান তো আমার পায়ে নয় বাবা। আমি তোমায় যখন ছোট থেকে লালন পালন করে বড় করে এই রাজ সিংহাসনে প্রতিষ্ঠিত করেছি, তোমার স্থান তো আমার এই হৃদয়ে। তাই তো তোমায় আমি পূর্বেই ক্ষমা করেছি চাঁদ। মন্ত্রী মহাশয়, লক্ষেন্দ্রের বিয়ের কথা শুনে কেন আমি উত্তেজনা হয়ে পড়েছিলাম জানে? কেন চাঁদ? লক্ষেন্দ্র আমার দুধের বালক। প্রত্যেকটা দিন লক্ষেন্দ্র পাঠশালায় যেত আসতো। একদিন হঠাৎ লক্ষেন্দ্র আমায় বলে, পিতা আমি আর পাঠশালায় যাব না, আমি আর শিক্ষা অর্জন করব না। আমি জিজ্ঞাসা করেছিলাম, কেন রে? সবে তো তোমার শিক্ষার অর্জনের সময়, আর এই সময় যদি তুমি পাঠশালায় না যাও, পরে তুমি যে শিক্ষায় অর্জন করতে পারবে না লক্ষায়। তারপর লক্ষিন্দর তখন বলেছিল আমাকে, পিতা পথ মাঝে দোলালে ধাত্রী মামায় বক্ষ মাঝে চড়িয়ে ধরে শুধু নয়ন বাড়ি পরিশ্রম করে। আমার মন তখন বলছিল, দুলালী ধাত্রীমার আমার সন্তানের প্রতি কোনো হয়তো লালসা রয়েছে। চাঁদ, আর আমার বক্ষ মাঝে হিংসার আগুন চলে উঠল ক্রোধে। আনয়ন করে দুলালী ধাত্রী মাকে প্রাসাদে, দুলালী ধাত্রী মাকে জিজ্ঞাসা করে, কেন আমার সন্তান লক্ষিন্দরকে নিয়ে তুমি পথ মাঝে চোখের জল ফেলো? তারপর দুলালী ধাত্রী মা বলতে নারাজ। দুলালী ধাত্রী মাকে বারবার বলার পরেও দুলালী ধাত্রী মা যখন বলতে নারাজ হয়, ক্রোধে দুলালী ধাত্রী মাকে ব্যত্রঘাত সহ্য মারি। সেই দুলালী ধাত্রী মা ব্যত্রঘাত সহ্য না করতে পেরে কাঁদতে কাঁদতে বলেছিল, বাবা সাত, যেই জন্য আমি লক্ষিন্দরকে নিয়ে বক্ষ মাঝে ধরে কান্না করে শোনো, তবে 12 বছরের মধ্যে যদি লক্ষিন্দরের বিবাহ দাও, লক্ষিন্দর মরবে ওই পাশর ঘরে পত্তার কাল ভুজঙ্গে। আর সেই কথা বলতে বলতে দুলালী ধাত্রী মা শিলায় পরিণত হয়ে গেছে। এখনো সেই শিলা চণ্ডী মন্দিরের পাশে রয়েছে। তার সত্ত্বেও চেনে আমি কিভাবে লক্ষিন্দরের বিবাহ দিই বলতে পারেন মন্ত্রী মহাশয়? এটা কোনো মতেই সম্ভব নয় চাঁদ। যেই করে হোক না কেন লক্ষিন্দরের বিয়ে মত আমাদের ভোলাতে হবে। মন্ত্রী মহাশয়, আমি বলছিলাম আপনি আমার পিতার আমল থেকে মন্ত্রিত্ব করে এসেছে, এমন একটা যুক্তি বার করুন যে আমার দুধের বালক লক্ষিন্দর
আপনার চুক্তি অনুসারে যেন বিবাহ নেশা ভুলে যায়। আছে যা আছে খেলনা, খেলনা? হ্যাঁ, তবে সাধারণ খেলনা নয় যা, গিরিবাজ পায়রা। হ্যাঁ, সে পায়রা মানুষের মতো কথা বলতে পারে। আমার মন বলছে দাদু ভাই আমাদের বয়সে নবীন ছেলে মানুষ, আমরা যদি দাদু ভাইয়ের হাতে তুলে দিতে পারি স্বর্ণগিরিবাজ পায়রা, ওই পায়রা নিয়ে আমাদের নবলক্ষ বাগানে খেলাধুলা করবে, আর পায়রার সঙ্গে কথা বলতে বলতে এদিকে বিয়ের কথা ভুলে যাবে। পাওয়া কোথায় সেই গিরিবাজ পায়রা? উড়িষ্যায়, উড়িষ্যা? উড়িষ্যার কটক শহরে পাওয়া যায় সেই স্বর্ণগিরিবাজ পায়রা। তবে তাই যদি হয়, আর বিলম্ব না করে এই মুহূর্তে আমি আপনাকে 4 বেয়ারের পালকি সাজিয়ে দেব। লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আমার লক্ষিন্দরের জন্য নিয়ে আসবেন উড়িষ্যার কটক শহর থেকে গিরিবাজ পায়রা। সত্যি দাদুকে বলেছিলাম, দাদু 1 সপ্তাহের মধ্যে আমার বিয়ের ব্যবস্থা করো।